FM 10। আমি তাজ। আজকের গল্পের নাম ক্ষুধার্ত ছায়া। রাত যত গভীর হয় কিছু ছায়া তত জীবন্ত হয়ে ওঠে, আর সেই ছায়া যদি ক্ষুধার্ত হয় তাহলে তার সামনে পড়া মানুষ আর কখনো আগের মতো থাকে না। তাই লাইটটা একটু কমিয়ে দিন, হেডফোন থাকলে পরে নিন আর একদম চুপচাপ শুনতে থাকুন, কারণ এখন শুরু হতে চলেছে ভয়ের এক অন্ধকার যাত্রা। শুরু হচ্ছে ক্ষুধার্ত ছায়া, শুধুমাত্র ভূত FM 10। গল্পটি আমাদের পাঠিয়েছেন আয়ুষ ভাই। আমি এখন যে গল্পটি তোমাদের বলতে যাচ্ছি সেটা আয়ুষ ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা, একদম বাস্তব ঘটনা। তুমি যদি রাতে একা থাকো তাহলে এই গল্পটি না শোনাই ভালো, কারণ তোমার নিজের ছায়াও হয়তো তোমার কথা শুনছে আর এই গল্পটা তার খুব পছন্দ হতে পারে। 19শে নভেম্বর 2024 সুইফট ডিজায়ার গাড়ি নিয়ে কানপুর থেকে লখনউ ফিরছিলাম। গাড়ির নাম্বার ছিল UP 32 B42 91। সারাদিন মিটিংয়ে আমি একদম ক্লান্ত হয়ে গিয়েছিলাম। 3টা কোম্পানি সেলস টার্গেট, 2টো কাস্টমারের অভিযোগ, আর এক পার্টনার যে মিটিং চলাকালীন হঠাৎ চেয়ারে গ্যাস ছেড়ে দিল। সব মিলিয়ে আমার অবস্থা এমন হয়েছিল যেন রান্না করার আগেই কোনো মুরগিকে ভালো করে ছিঁড়ে ফেলা হয়েছে। গাড়ির পেছনের সিটে কিছু জিনিসপত্র ছিল। একটা ডেলের ল্যাপটপ ব্যাগ যার চেন ভাঙা ছিল, একটা কাপড়ের ব্যাগ যেখানে আমার ছেলে অর্ণবের জন্য কিছু জিনিস ছিল, বেবি শ্যাম্পু, পাউডার, আর একটা টেডি বিয়ার যেটা সে আমার কাছে চেয়েছিল, আর একটা পুরনো ব্যাগ ছিল আমার বদলানো কাপড়। তখন রাত 10টা 20। আমি হাতঘড়ির দিকে তাকালাম। ওটা ছিল একটা সস্তা ডিজিটাল ঘড়ি। মাঝে মাঝে সংখ্যাগুলো ঠিকমতো দেখা যেত না। সেদিনও ঘড়িটা অদ্ভুত আচরণ করছিল। 11টা 20 দেখানোর বদলে 11টা 2 দেখাচ্ছিল। শেষের সংখ্যাটা গায়েব। আমি ঘড়িটাকে 2বার চাপড় মারলাম, তারপর আবার ঠিক হয়ে 11টা 20 দেখাতে শুরু করলো। রাস্তা একদম পুরোপুরি ফাঁকা ছিল। কানপুর লখনউ হাইওয়েতে সাধারণত ট্রাক, বাস, গাড়িতে ভর্তি থাকে, কিন্তু সেদিন যেন পুরো রাস্তা জনশূন্য। আমি মোবাইলটা বের করলাম। জিও এর নেটওয়ার্ক ছিল ঠিকই, কিন্তু গুগল ম্যাপসে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম। ম্যাপসের নীল ডটটা নড়ছিল না। আমি গাড়ি চালাচ্ছিলাম কিন্তু লোকেশন একই জায়গায় স্থির হয়েছিল, যেন কেউ আমার লোকেশনটা আটকে রেখেছে। আমি ম্যাপসটা বন্ধ করে আবার খুললাম। তখন সামনে একটা ধাবা দেখলাম, আর আমি সেই রেস্টুরেন্টের রিভিউগুলি পড়তে শুরু করলাম। একটা রিভিউতে লেখা ছিল খাবার খুব ভালো, কিন্তু সেখানে থাকা ছায়াগুলো সবসময় আপনার দিকে তাকিয়ে দেখে, আর ওখানকার ওয়েটারের কোনো ছায়া নেই। খুব অদ্ভুত জায়গা। খাবার খাওয়ার পর আমি নিজের ছায়ায় দেখতে পাইনি। প্লিজ ওখানে যাবেন না, ওরা আপনার ক্ষুধা মেটায় না, আপনার জীবনটাই খেয়ে ফেলে। এখন আমিও একটা ছায়া। রিভিউটা শেষে 5 স্টার দেওয়া ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এটা কোনো ভেরিফাই অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়নি, বরং ডিলেট ইউজার নামে একটা মুছে ফেলা অ্যাকাউন্ট থেকে ছিল। আমি তখন হেসে ফেললাম, মনে মনে বললাম মানুষের হাতে কত ফালতু সময় আছে। তারপর আমি গুগল ম্যাপসে ডাইরেক্ট চাপলাম। ধাবাটা তখন আমার থেকে 2 কিলোমিটার দূরে দেখছিলাম। আমি গাড়িটা হাইওয়ের বাম পাশের দিকে একটা সার্ভিস রোডে ঢুকিয়ে দিলাম। রাস্তা ছিল কাঁচা আর কাদায় ভরা, অথচ গত 2 সপ্তাহে 1 ফোঁটা বৃষ্টিও হয়নি। গাড়ির চাকা পানির মধ্যে ঘষতে যাচ্ছিল, কিন্তু কোনো শব্দ হচ্ছিল না, যেন পানি গাড়িকে ছুঁয়েই দেখছে না। কিছু দূর যাওয়ার পর ধাবাটা চোখে পড়লো। দেখে মনে হচ্ছিল বহু বছর পুরনো, মানে সিস্টেমের প্লাস্টারটা ঘষে পরে ভিতরে ইটটা বেরিয়ে এসেছে। সাইনবোর্ডটাও ভাঙ্গা অবস্থায় ছিল না, কিছু নাম ছিল, অক্ষর ছিল ধাবাটার উপরে। কিছু শক্তি অংশটা দেখা যাচ্ছে, যে শক্তি অংশ একটা লেখা ছিল সেটা দেখাচ্ছে। দূর থেকে মনে হচ্ছিল যে কোনো একটা রহস্যময় শক্তির নাম লেখা। ধাবার বাইরে 2টো টিউবওয়েল লাইট জ্বলছিল, একটা সাদা আলো দিচ্ছিল, আরেকটা হলুদ। তাদের মাঝখানে একটা লাল লম্বা বুথ ছিল, কিন্তু সেটাতে কোনো আলো ছিল না, এমনকি ভিতরের ফিলামেন্ট ছিল না। আমি গাড়ি পার্ক করে ইঞ্জিন বন্ধ করলাম। তখনই একটা শব্দ কানে এলো। ওটা ইঞ্জিনের না, বাতাসেরও না। শব্দটা ছিল চমক কাটা ঢোকাঢুকির, খুব ধীরে ধীরে, যেন কেউ দূর থেকে খাবার খাচ্ছে আর তার প্লেটে কোনো হাড় ভাঙার শব্দ হচ্ছে। আমি গাড়ি থেকে নামলাম। একটা ঠান্ডা বাতাস গায়ে লাগলো। এটা শীতের স্বাভাবিক ঠান্ডা ছিল না, বরং যেন ফ্রিজের ভিতরে ঠান্ডা আর কি। আমি নিঃশ্বাস ফেললাম, কিন্তু মুখ থেকে বের হওয়া ধোঁয়া বাতাসে ভাসে না। মানে মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই ধোঁয়াগুলি অদৃশ্য হয়ে গেল।
ধাবার দরজাটা কাঠের ছিল, তার উপর লোহার পাত লাগানো, মানে আধ খোলা ছিল। আমি ধাক্কা দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরে মাত্র 4টা টেবিল ছিল, প্রতিটা কমলা রঙের প্লাস্টিকের চেয়ার, ঠিক 90-এর দশকে স্কুলের চেয়ারের মতো। মেঝেটা ছিল সিমেন্টের, সেখানে তেলের দাগ ছড়িয়েছিল। কিন্তু একটু পরে বুঝলাম ওগুলো আসলে দাগ নয়, ছায়া। এমন কিছু জিনিসের ছায়া যাদের কোনো শরীর নেই। কাউন্টারের পিছনে একটা পুরনো ক্যালেন্ডার ঝুলছিল। ক্যালেন্ডারটি ছিল কেবসকোলা কোম্পানির, সাল লেখা ছিল 1998। কিন্তু তারিখটা দেখে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। 19 নভেম্বর 1998, মানে ঠিক 26 বছর আগে সেই একই দিন। ক্যালেন্ডারের উপর পানির ফোঁটা ছিল, যেন একটু আগেই কেউ হাত ধুয়ে সেখানে ছিটিয়ে দিয়েছে। ধাবার ভিতরে কোনো ওয়েটার ছিল না, কোনো মানুষের আওয়াজও না, শুধু সেই চামচ কাটার শব্দ এখনও হচ্ছিল। আর এখন তার সাথে আরেকটা নতুন শব্দ মিশেছে, কিছু একটা কুটকুট করে চিবানোর শব্দ, যেন কোনো ইঁদুর না, বরং বিশাল কোনো যন্ত্র হাড় ভেঙে তার ভিতরে মজ্জা চুষে যাচ্ছে। আমি ভয়ে গলা শুকিয়ে গেলেও ধীরে বললাম, কেউ আছেন? কেউ কি আছেন? আর আমার গলার শব্দটা পুরো ধাবার ভিতরে ছড়িয়ে গেল। কিন্তু প্রতিধ্বনি স্বাভাবিক ছিল না। শব্দটা দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো ঠিকই, কিন্তু আমি কেউ আছেন বলার 2 সেকেন্ড পরে নয়, বরং 2 সেকেন্ড আগে আমি নিজের কণ্ঠে প্রতিধ্বনি শুনে ফেলছিলাম। আমার শরীর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। ঠিক তখনই রান্নাঘরের দিক থেকে একটা ছেলে বেরিয়ে এলো। বয়স হবে মাত্র প্রায় 20, উচ্চতা প্রায় 5 ফুট 7 ইঞ্চি, পরনে নোংরা সাদা কুর্তা, তাতে লালচে দাগ লেগেছিল, দেখতে টমেটোর সসের মতো, কিন্তু রঙটা অনেক গাঢ়। নিচে একটা ধুতি যা মাটিতে ঘষে যাচ্ছিল। তারপর পায়ে কোনো জুতা ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার পায়ের আঙ্গুলে কোনো নখ ছিল না, শুধু কাঁচা মাংসের মতো লাগছিল, যেন কেউ নখগুলো কুটে খেয়ে ফেলেছে। আজও আমি তার মুখটা ঠিক মতো মনে করতে পারি না। সত্যি বলছি, এই গল্পটা লিখতেও আমি তার চেহারা কল্পনা করতে পারছি না। শুধু একটা জিনিস মনে আছে, তার হাসি। তার ঠোঁটের কোণা প্রায় কোনো কান পর্যন্ত গিয়েছিল। এত বড় হাসি যে গালের হাড় বেরিয়ে এসেছিল। প্রথমে তার চোখ স্বাভাবিক লাগছিল, কালো মণি, সাদা অংশ সব ঠিকঠাক। কিন্তু যখন সে কথা বলল তখন চোখের মণির ভিতরে যেন একটা ছোট লাল চোখ খুলে গেল। সে বলল, বসুন সাহেব। গলার স্বর একদম সাধারণ, পুরো কানপুরের টান। কি খাবেন? আমি বললাম, 2টো আলুর পরোটা আর 1 কাপ চা। সে হেসে বলল, 3টা পরোটা দেই? এখানে তো 2টো কারো পেট ভরে না। আমি ক্লান্ত ছিলাম, বললাম, আচ্ছা 3টাই দিন। সে আবার সেই ভয়ঙ্কর বড় হাসিটা দিল। তারপর রান্নাঘরের দিকে চলে গেল। কিন্তু সে চলে যাওয়ার পরও ছায়াটা দেয়ালের মধ্যে রয়ে গেছে। ছায়াটা নড়ছিল না, কিন্তু আমার দিকে তাকিয়েছিল। তারপর ধীরে ধীরে সেই ছায়াটাও হাসলো। আমি চোখ পিটপিট করলাম, সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে গেল। আমি দরজার পাশের টেবিলে বসেছিলাম। সামনে একটা খালি চেয়ার ছিল। চেয়ারের উপর একটা প্লেট রাখা। প্লেটটা মাটির তৈরি, অনেকটা কুলহড়ের মতো, কিন্তু খুব পুরনো। তার উপর 2টো চামচ রাখা ছিল। একটা চামচ বাঁকা হয়ে গিয়েছিল, যেন কেউ দাঁত দিয়ে কামড়ে ভেঙেছে। প্লেটটা পুরো খালি ছিল, কিন্তু তাতে কোনো দাগ ছিল। বাদামি রঙের, কিনারায় একটু একটু লালচে, মাঝখানে সাদা সাদা গুঁড়োর মতো কিছু লালচে ছিল, দেখতে অনেকটা হাড়ের গুঁড়োর মতো। আমি প্লেটটা আবার রেখে দিলাম। চেয়ারটায় কেউ বসেছিল না, কিন্তু চেয়ারটার পিছনে পা দুটো মাটিতে এমনভাবে চাপা ছিল যেখানে কেউ বসে আছে, এমন কেউ যার ওজন বাতাসের থেকেও হালকা। ঠিক তখনই ছেলেটা খাবার নিয়ে এলো, আর ট্রেতে 3টা পরোটা এনেছিল। সঙ্গে মিক্স সবজি, বাটি, মটর, গাজর, আলু সব ছিল।
কিন্তু তার মধ্যে কালো কিছু একটা ভাসছিল, দেখতে পোড়া তুলসীর পাতার মতো, কিন্তু সেটা তুলসী ছিল না। আর ছিল এক বাটি দই। দইয়ের উপর সবুজ চাটনি ছড়ানো ছিল, কিন্তু সেই চাটনির মধ্যে ছোট কালো চুল দেখা যাচ্ছিল, একদম মানুষের চুলের মতো। আমি তখন খুব ক্ষুধার্ত ছিলাম, তাই এসব বেশি ভাবিনি। প্রথম পরোটাটা গরম ছিল, ঘি মাখানো সুন্দর সোনালি রং, ভিতরে আলুর পুর, খেতে একদম সাধারণ হাইওয়ের খাবারের মতোই লাগছিল। দ্বিতীয় পরোটাটা খাওয়ার সময় হঠাৎ টেবিলের নিচে কিছু একটা আমার পায়ে হালকা ছুঁয়ে দিল। আমি নিচে তাকালাম, টেবিলের নিচে একটা ছোট গোল ছায়া ছিল। টেবিলের নিচে দেখতে অনেকটা আমার পায়ের মতো, কিন্তু আমার পাটা তখন টেবিলের নিচে ছিল না। আমার পাটা বাম দিকে সরিয়ে রেখেছিল, আর সেই ছায়াটা ডান দিকে। ওটার কোনো মালিক ছিল না। আমি পা সরিয়ে নিলাম, কিন্তু ছায়াটা একই জায়গায় রয়ে গেছে, আমার পায়ের সঙ্গে নড়ল না। সেই জায়গায় অংশ, কারো ছায়া নয়। আমি 3টা পরোটা খেয়েই ফেললাম, সঙ্গে দই আর সবজিটাও। তারপর চা এলো, আদা দেওয়া গরম চা, একটু মিষ্টি। কিন্তু কাপটা হাতে তুলে নিচে তাকাতেই দেখলাম কাপের তলায় কিছু লেখা ছিল। আমি কাপটা উল্টো করে পড়তে লাগলাম। কাপের তলায় ইংরেজিতে লেখা ছিল, ইউ আর নট দ্য ফার্স্ট, ইউ উইল নট বি দ্য লাস্ট। তুমি প্রথম নও, আর শেষও হবে না। আমি ওয়েটারকে ডাকলাম, ভাই বিল দাও। সে এসে পকেট থেকে একটা উল্টো বিল বের করলো। উল্টো মানে যেদিকে টাকার হিসাব লেখা ছিল সেটা পুরনো ফাঁকা, আর পিছনের দিকে শুধু লেখা ছিল 120। তার নিচে একটা লাইন ছিল, দাম পরে দিতে হবে। আমি 120 টাকার নোট বের করে তার ট্রেতে রাখলাম। সে টাকা তুলে দেখলো, তারপর হাসলো। কম আছে সাহেব। আমি বললাম, কম কিভাবে? 120 টাকাই তো। সে আমার দিকে তাকিয়ে বলল, আপনার ছায়ার দাম কত? তারপর হঠাৎ হেসে বলল, মজা করে বললাম, সাহেব যান। আমি আর কিছু না বলেই উঠে গাড়িতে গিয়ে বসলাম, কিন্তু পিছনে সিটে তাকাতেই আমার বুকটা কেঁপে উঠল। সব জিনিস গায়েব, ল্যাপটপ, ব্যাগ, কাপড়ের ব্যাগ, ছেলের খেলনা, কিছুই নেই। আমি ভয়ে আবার দৌড় দিয়ে ধাবাত গিয়ে ঢুকলাম। ভাই, আমার জিনিসপত্র কোথায়? ওইটা তখনও সেই টেবিলের পাশে দাঁড়িয়েছিল, কিন্তু এবার তার চোখ বদলে গেছে। তার চোখে কোনো মনি নেই, শুধু সাদা অংশ। সে এক পলক না ফেলে আমার দিকে তাকিয়েছিল। ধীরে বলল, সাহেব আপনি আপনার জিনিসপত্র এনেছিলেন কবে? আমি রেগে বললাম, যখন এনেছিলাম গাড়ির পিছনেই ছিল। সে ঠান্ডা গলায় বলল, আপনি তো একাই এসেছেন। তার গলায় অদ্ভুত খসখসে শব্দ ছিল। আমি বললাম, হ্যাঁ একাই। সে তখন ধীরে হেসে বলল, তাহলে আপনার পিছনের সিটে কে বসেছিল? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কি? সে বলল, আপনি যখন ধাবায় ঢুকছিলেন তখন আপনার গাড়ির পিছনের সিটে একটা ছায়া বসেছিল। আমরা ভাবছিলাম সে আপনার সঙ্গী। আমার গলা শুকিয়ে গেল। সে আবার বলল, ওই ছায়ায় আপনার সব জিনিস খেয়ে ফেলেছে। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। এই ধাবা ছায়াদের অন্যদের ছায়া খায় না। টেবিলের প্লেট খালি থাকে, কিন্তু চেয়ার ভরা থাকে। আপনি নিজেই ছায়াকে খাবার দেননি। আমি নিজের ছায়াকে খাবার, তাই সে ক্ষুধার্ত ছিল, আর ক্ষুধার্ত হয়ে আপনার জিনিসপত্র খেয়ে ফেলেছে। আমি আর তার কথা শুনলাম না। সোজা গাড়িতে গিয়ে উঠে লখনউয়ের দিকে পালালাম। ভোর 4টার দিকে আমি বাড়ি পৌঁছালাম। এলিগঞ্জ, লখনউ, ফ্ল্যাট নম্বর 304। আমার স্ত্রী কবিতা আর তার ছেলে আরব তখন ঘুমিয়েছিল।
আমি চুপচাপ বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়ালাম। নিজেকে দেখলাম, ক্লান্ত মুখ, বাড়তি দাগি, চোখের নিচে কালো দাগ, সব স্বাভাবিক। তারপর আমি বাথরুমের লাইটটা অফ করলাম, অন্ধকারে মোবাইল ফ্ল্যাশ জ্বালিয়ে আবার আয়নার দিকে তাকালাম। তখনই দেখলাম আমার মুখের পিছনে আরেকটা মুখ, বড় কুচকুচনো, প্রাণহীন। মুখটা আমার মুখের সাথেই লেগেছিল, যেন আমার চামড়ার নিচে আরেকজন মানুষ লুকিয়ে আছে। তারপর সেই ছায়ার মুখটা চোখ খুলল, পরে সাদা চোখ, পুরো সাদা চোখ, কোনো মনি নেই, আর সেই একই ভয়ঙ্কর হাসি। আমি চিৎকার করে উঠলাম, দ্রুত লাইট জ্বালালাম, সব স্বাভাবিক হয়ে গেল। সকাল 6টা, আমার ফোন বেজে উঠল, অচেনা নাম্বার। আমি সেই ফোন ধরতেই ওপাশ থেকে একটা গভীর গলা শোনা গেল, যেন কেউ কুয়োর ভিতরে থেকে কথা বলছে। আয়ুষ শ্রীবস্তব। বন্ধুরা, আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও একটি নতুন গল্প শোনার জন্য। তো গল্পটি এই পর্যন্তই ছিল। সো আপনারা আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অলেই সিলেক্ট করবেন। আর আপনাদের যদি আরও ভয়ঙ্কর যেরকম গল্প লাগে তাহলে আমাকে শুনতে চান তাহলে গল্প পাঠাতে পারেন এবং আমি আপনাদের পড়ে শোনাবো। সো আপনারা আমার চ্যানেলে এসেও গল্প শোনাতে পারেন, আমি আপনাদের গল্পটি আমার চ্যানেলে আপলোড করব। আপনারা আমার গুগল ড্রাইভের মধ্যে পাঠিয়ে দিতে পারেন, আমি কিছুদিনের মধ্যে ইমেল আপনাদের দিয়ে দেবো। সো তখন আমাকে পাঠিয়ে দিতে পারেন। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার গল্পগুলি প্রতিটি শুনুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো এটাই বলার ছিল। আর সবাই একটু একটু সাবস্ক্রাইব করেন, কারণ আমার চ্যানেলটা খুবই বর্তমানে ছোট। আপনাদের একটি সাবস্ক্রাইব করলে আমার কিছু উপকার হবে আর কি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে। সো এটাই আমি আপনাদের বলতে চাই, আপনাদের সাপোর্ট ছাড়া এটা আমি গল্প আপনাদের জন্যই নিয়ে আসি, এত কষ্ট করে ভয়েস ওভার করে আপনাদের কাছে গল্প নিয়ে আসি। আপনারা সাপোর্ট না করলে তো আমি এগোতে পারবো না বন্ধুরা। তাই তোমরা সবাই সাপোর্ট করুন, বেশি বেশি করে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট কম আসতেছে বন্ধুরা, কমেন্ট বেশি করে করুন। আর সাবস্ক্রাইব তো করতে ভুলবেনই না, সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর লাইক করুন। আর প্রতিদিন আমাদের ভূতের চ্যানেলে এই চ্যানেলে রাত 9টা থেকে 10টার মধ্যে ভিডিও চলে আসে নতুন। প্রতিদিন না, দুদিন পর ভিডিও আসে আর কি। কোনো দিন 3 দিন হয়ে যায়, কোনো দিন 4 দিন হয়ে যায়, পর ভিডিও আসে। সো আপনারা কেউ মাইন্ড করবেন না, আমি প্রতিদিন ভিডিও দিতে পারছি না। সো আমার চ্যানেলটা আমি রানিং করব, যদি আপনারা ভালো করে সাপোর্ট দেখান তাহলে আমি রানিং করব আমার চ্যানেলটাকে। সো আপনাদের সাপোর্টের অনেক দরকার। যদি আমার পার ভিডিওতে যদি আপনারা সাপোর্ট দেখাতে পারেন তাহলে আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি। সো আপনারা লাইক করেন, সাবস্ক্রাইব করেন, বেশি বেশি সাপোর্ট দেখান এবং গল্পগুলি পুরোপুরি শোনেন, যেন আমি প্রতিদিন গল্প নিয়ে আসতে পারি। আর আপনারা যদি লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের ভিডিও বানাতে মোটিভেটই মরে যায়। সো তাই আমরা ভিডিও বানাতে পারছি না। আর আপনাদের সাপোর্ট ছাড়া তো কোনো কিছুই সম্ভব না করা। তো আপনাদের সাপোর্ট দরকার অনেক। এটাই ছিল বলার, আর কি বলবো। আমাদের চ্যানেলের নাম তো জানেনই আপনারা, তো এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর আমাদের প্রত্যেকটি ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা 4 মাস আগেই খোলা হয়েছে। সো আগের ভিডিওগুলোতে তেমন কোনো রেসপন্স পাচ্ছি না, এই ভিডিওগুলোতে রেসপন্স পাচ্ছি না। আর আপনারা যদি ভূতের গল্প শুনতে ভালোবাসেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আর আমি বকবক করতেছি এই কারণ আমার স্টোরি শেষ হয়ে গেছে। সো আমি বাকি স্টোরিটা পার্ট 2তে শোনাবো। যদি আপনারা শুনতে চান তাহলে কমেন্টে বলুন, যদি 10টা কমেন্ট যদি করতে পারেন, যদি পার্ট টু লাগবে তাহলে আমি পার্ট 2 নিয়ে আসবো আপনাদের জন্য। আর 10টা কমেন্ট লাগবে, পার্ট 2 লাগবে, পার্ট 2 লেখা লাগবে, বুঝছো? যদি তোমরা পার্ট 2 লেখেন আমি পার্ট 2 নিয়ে আসবো, 10টা কমেন্ট
ওকে 10টা অডিয়েন্স, পার্ট 2 শুনতে চাইলে পার্ট 2 নিয়ে আসবো। তো আপনারা শুনতে থাকেন, ভিডিওটি দেখতে থাকেন।